প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বইয়ের কবিতা সুচেতনা। আজকে এই ক্লাসটি আলোচনা করতে আমি নিজেই একটু আনন্দিত বোধ করছি যে জীবনানন্দ দাশের কবিতা আলোচনা করছি। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। আমার কাছে মনে হয় যে বাংলা সাহিত্যের কবিতার যে নতুন স্ট্রাকচার তৈরিতে তার ভূমিকা রবীন্দ্র পরবর্তী যুগে এত চমৎকার ভূমিকা আর কেউ পালন করতে পারেননি। আমার কাছে তার কবিতা খুবই ভালো লাগে। যদি আমি আমার পাঠ্য বইয়ের বাইরে একজন দুজন লোকের কবিতাও পড়ে থাকি, তাহলে এই জীবনানন্দ দাশের কবিতাই পড়েছি। তো আজকে আমরা আলাপ করব সুচেতনা কবিতা। এই সুচেতনা কবিতা জীবনানন্দ দাশের জীবনের শ্রেষ্ঠ কবিতাগুলোর একটি। তো সুচেতনা কবিতার মধ্যে মূলত কি বলা হবে, কি বলা হয়েছে, কবি কি বলতে চান, এই কথাটা আলোচনা করার আগে আমি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ সম্পর্কে পাঠ্য বইয়ে যা দেওয়া আছে তথ্য, সেখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলো সেই বিষয়ে একটু আলাপ করতে চাই। জীবনানন্দ দাশ সম্পর্কে, তার সাহিত্য প্রকৃতি সম্পর্কে, তার কবি প্রতিভা সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে অনেক কথাই বলতে হবে। এত কথা আসলে আমরা বলবো না, আর এত কথা বলার দরকারও নেই। তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা দেখি পাঠ্য বইয়ে প্রিয় কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কি বলা আছে, তার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কোনটুকু হতে পারে। চলো, এই পাঠ্য বইয়ে যে তথ্য দেওয়া আছে তার আলোকে আমরা দেখতে পাই আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। অন্যতম শ্রেষ্ঠ কবি, আমি তো বলতে পারি, আমার তার প্রতি যে ভালোবাসা, আমি বলতে পারি যে আধুনিক বাংলা কবিতার অন্যতম, কথাটা বাদ, শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। তিনি 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। দেখো, এই 1899 সালে আরেকজন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছেন, তোমরা নিশ্চয়ই জানো, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি সময় আরও একজন কবি জন্মগ্রহণ করেছেন, জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেছেন। তো ব্যাপারটা আসলে কি হওয়া দরকার, একই পরিবেশে একই সময়ে যারা জন্মগ্রহণ করেন তাদের মানসিকতা কি একই রকম হওয়া উচিত না? যেমন আমরা স্কুল কলেজে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, আমরা কিন্তু কাছাকাছি মানসিকতা লালন করি, যদি কারো ব্যক্তিগত জীবন সেখানে ব্যাপক প্রভাব বিস্তার না করে, কারণ আমরা একই পরিবেশে বড় হয়েছি। কিন্তু আমরা যদি এই তিনজন কবিকে দেখি, সেই তিনজন কবির মানস গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো জীবনানন্দ দাশ সম্পর্কে আমি সামান্য কথা, অতিরিক্ত কথা বলবোই, যেহেতু আমার প্রিয় কবি। এবার দেখো, পিতা সত্যানন্দ দরকার নাই, মা কুসুম কুমারী দাশ ছিলেন কবি। এইটা আমি দেখেছি, কলেজের পরীক্ষায়ও এসেছে, টেস্ট এক্সামেও আমি দেখেছি, সম্ভবত কোনো একটা দুটো বোর্ডেও এসেছে, আর বিশ্ববিদ্যালয়ে তো অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছে যে নিচের কোন কবির মা একজন প্রসিদ্ধ কবি ছিলেন। কে? জীবনানন্দ দাশ। তার মায়ের নাম কি? কুসুম কুমারী দাশ। কুসুম কুমারী দাশ ওই সময়ে বেশ জনপ্রিয় কবি ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এই জায়গাটা, আমি যখন জীবনানন্দ সম্পর্কে কথা বলবো তখন এই জায়গাটার দিকে একটু তোমার দৃষ্টি আকর্ষণ করব, যে মানস গঠন, কবিদের মানস গঠন আলাদা হওয়ার কারণটা কি? কেন? জসিমউদ্দিনও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাংলা বিভাগের, তাহলে তার কবিতার ধরন আর জীবনানন্দ দাশের কবিতার ধরন একরকম হয়নি কেন? তিনি কোথায় পড়াশোনা করলেন, কোথায় চাকরি করলেন, তার ব্যক্তি জীবনটা কেমন, জীবনানন্দ দাশের ব্যক্তি জীবনটা কেমন, এর মধ্যেই লুকিয়ে আছে জীবনানন্দ দাশের শব্দ ব্যবহার, জীবনানন্দ দাশের চিন্তা চেতনা, জীবনানন্দ দাশের উপলব্ধি, এগুলো আলাদা কেন? কিছুদিন সাংবাদিকতা করেছেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করলে, অধ্যাপনা করেই তার কর্মজীবনে, তার জীবনের না, তার কর্মজীবনের অধিকাংশ সময় কেটেছে। আমি তোমাকে বলে রাখি, এই সুচেতনা কবিতার মধ্যে যে হতাশার কথা রয়েছে, যে নেতিবাচক কথাগুলো রয়েছে, তার সাথে কবির ব্যক্তি জীবনের গভীরতর সম্পর্ক রয়েছে। কারণ তিনি অনেক অর্থ কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, দীর্ঘ সময় চাকরিহীন থেকেছেন। এত দুর্দান্ত মেধাবী একজন মানুষ, কিন্তু দীর্ঘ সময় তিনি চাকরিহীন থেকেছেন। ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, মাঝে মাঝে তার
5 5 বছর করে, মাঝে 10 10 বছর চাকরি ছিল না, তো যে মানুষটা এই চাকরি দিয়ে চলেন তার পারিবারিক জীবনটা কেমন হয়, পারিবারিক অশান্তির লেভেলটা কেমন হয়, সেই জন্য তোমরা দেখবো তোমাদের কবিতায় লেখা আছে ব্যক্তিগত এবং সামষ্টিক যে নেতিবাচকতা প্রত্যক্ষ করে কবি এই কবিতার মধ্যে যে নেতিবাচক দিকটা দেখিয়েছেন তার কিন্তু একটা গভীরতর সম্পর্ক আছে তার ব্যক্তি জীবনের সঙ্গে। সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট তো রয়েছেই, যেহেতু তিনি একজন বিশ্বমনস্ক মানুষ, ব্যক্তি জীবনও কিন্তু সেখানে ব্যাপক প্রভাব ফেলেছে। জীবনানন্দ দাশকে বলা হয় রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ আধুনিক কবি। আমি তো বলতে চাই রবীন্দ্র পরবর্তী যুগ কেন, রবীন্দ্রনাথ সহ বলেন সবচেয়ে আধুনিক কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে তিনি সবচেয়ে বেশি মৌলিকত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি তার কবিতায়, আমি যে কথাটা বলেছিলাম আধুনিক মানুষের মনোজগৎ, এই মনোজগৎ তিনি আধুনিক মানুষের মনোজগৎ রিড করেছেন কোথা থেকে? এই জায়গা থেকে রিড করেছেন। কারণ আধুনিক মানুষের মনোজগৎ, জটিলতা, তোমাকে মনে রাখতে হবে এটা কিন্তু 1930 দশকের কবি, আর কবিতাটা হচ্ছে 1942 সালে কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে এবং তখন কিন্তু বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছে। আর বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1939 পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো না, এই সময়টা কিন্তু বিক্ষুব্ধ সময়, পৃথিবী শান্ত হয় না। একটা বিশ্বযুদ্ধ শেষ হয়ে পৃথিবী শান্ত হওয়ার আগেই আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। তো এই টোটাল সময়টা উনি অবজার্ভ করেছেন, অবজার্ভ করে ওনার মনোজগতে এর গভীরতর প্রভাব উনি তার কাব্যজগতে ফুটিয়ে তুলেছেন। সেজন্য বলেছেন যে আধুনিক মানুষের মনোজগৎটা কেমন হবে, তার গভীর জটিল অনুভূতিকে অভিনব এক কাব্য ভাষা, এই কাব্য ভাষা তুমি অন্য কারোর মধ্যে পাবে না। এই কবিতা থেকেই আমি এমন অনেক শব্দ তোমাকে দেখাতে পারবো যার ব্যাখ্যা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি একরকম করে দিব। আমি তোমার এই কবিতা পড়ানোর আগে আমার বিশ্ববিদ্যালয়ের স্যারদের সাথে যোগাযোগ করেছি যে স্যার এই শব্দটা দিয়ে আসলে কি, এটা ক্লাসে পড়ানোর সময় আমি স্যারদের সাথে যোগাযোগ করেছি যে স্যার এই শব্দটা দিয়ে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে, এই শব্দটা এটা ব্যবহার কেন করলো, এটা ব্যবহার না করে এটা ব্যবহার করলে কি হতো। তো এগুলো আসলে কবির তো উনি তো পাশ্চাত্য ইজমের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিল। ন্যাচারালিজম, স্ট্রিম অফ কনসাসনেস, এগুলো আসলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পড়ো তাদের তো আয়ত্তভুক্ত নয়, তোমরা এগুলোর উপরে গভীরতর পড়াশোনা না করলে এটা বোঝা খুব কঠিন হবে। তো সেই সব ক্ষেত্রে অনেক শব্দ উনি এখানে ইউজ করেছেন যেটার শাব্দিক অর্থ তুমি যদি ধরতে চাও তাহলে মনে হবে কবিতার পরিপ্রেক্ষিতে, সামগ্রিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে শব্দটির ব্যবহার ঠিক হয়নি। কিন্তু আসলে কবির মনোজগৎ একটা দুইটা শব্দ দিয়ে, একটা তোমার কাঠামোবদ্ধ ব্যাখ্যা দিয়ে তুমি কিন্তু কবির মনোজগৎ রিড করতে পারবে না। তাহলে অভিনব কাব্যভাষা, চিত্রকল্প, উপমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পরবর্তী যুগে বাংলা কবিদের উপর তার প্রভাব সবচেয়ে বেশি। ধরো কবিরা যখন কবিতা লেখেন, তুমি কি হট করে একটা কবিতা লিখতে পারবা না। তুমি আগে কি করবা, 5 জন 7 জনের কবিতা পড়বা, তাই না? যেমন তোমরা যারা আমার ফেসবুকের সঙ্গে যুক্ত আছো তোমরা দেখো আমি 2 4টা কবিতা লিখি, তো আমি বলতে পারি যে আমার কবিতার যে ভাষা সেই ভাষা সবচেয়ে জীবনানন্দ দ্বারা প্রভাবিত। তো আমার বন্ধুদের মধ্যে যারা বিখ্যাত বিখ্যাত কবি রয়েছেন, যারা আমার সাথে পড়াশোনা করতেন, তাদের ভাষাও আমি লক্ষ্য করেছি, সেই ভাষায় রবীন্দ্রনাথের প্রভাব নেই, সেই ভাষায় নজরুলের প্রভাব নেই। জীবনানন্দ দাশের এই যে চিত্ররূপময় ভাষা, সেই যে উপমার ব্যবহার, তার যে চিত্রকল্পের ব্যবহার, এগুলো দ্বারা ওইসব কবিরা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন এবং পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত যে সমস্ত বাংলা কবি রয়েছেন তারাও জীবনানন্দ দাশের ভাষা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। এবার আসো তার প্রথম কাব্যগ্রন্থ। আমি একটু কিন্তু বললাম উনি কিন্তু বিশ্বমনস্ক মানুষ এবং এই যে ওনার বেড়ে ওঠার সময়টা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনি কিন্তু দেখেছেন। তুমি লক্ষ্য করো প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। তুমি এই ঝরা পালক কথাটার মধ্যে দিয়ে কি বোঝো? পালক খসে গেছে, ঝরে গেছে। তো এইটা দিয়ে কি তোমার কোনো ইতিবাচক ভাবনার কথা মনে হয়? তাই না? যদি আমি তোমাকে বলি সবুজ পাতা, তাহলে এটা যা বোঝায়। আমি যদি বলি শুকনো পাতা, তাহলে কি দুইটা ভাব একরকম বোঝায়? আমি কি বোঝাতে চাই না যে শুকনো পাতা কথাটার মধ্য দিয়ে আমি কোনো নেতিবাচক দিক তুলে ধরেছি, আবার পজিটিভ ভাবনা তুলে ধরেছি সবুজ পাতা কথার মধ্য দিয়ে। এখানে বলছে ঝরা পালক, তো পালক ঝরলো কিভাবে? ওই বিশ্ব প্রেক্ষাপটটাই এমন যেখানে কোনো সৌন্দর্য স্বাভাবিক অবস্থায় থাকার কোনো সুযোগ নাই। এরপর কি দেখো,
1927 সালে এটা প্রকাশিত হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়টা আমি কিন্তু বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1918 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939 খ্রিস্টাব্দে। এই সময়ের কালে লেখা কবিতাগুলো কি লিখেছেন? ঝরা পালক। এরপর পাণ্ডুলিপি বুঝতাম, কিন্তু পাণ্ডুলিপিটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, স্পষ্ট পাণ্ডুলিপি নয়, ধূসর পাণ্ডুলিপি। মনে হচ্ছে না যে এর মধ্যে কোনো নেতিবাচক ছাপ রয়েছে। এগুলো ওই সময়ের। এরপর রয়েছে বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা। এই রূপসী বাংলায় এসে তিনি মূলত সৌন্দর্যময় কথাবার্তা বলেছেন, বিশেষভাবে উল্লেখযোগ্য কথা সাহিত্যিক হিসেবেও তার কিছু লেখালেখি রয়েছে। এইটা তোমরা মনে রাখতে পারো, কবিতার কথা, তার প্রবন্ধ গ্রন্থ। কবিতার কথা তার কাব্য সমালোচনা নয়, প্রবন্ধ গ্রন্থ। আর মাল্যবান হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। বাংলার প্রকৃতি ও বিচিত্র রূপের সূক্ষ্মতায় নতুন মহিমায় আবিষ্কৃত হয়েছে জীবনানন্দ দাশের কবিতায়। বিশেষত রূপসী বাংলা কাব্যগ্রন্থে কবি বাংলাদেশের নিসর্গের ছবি এঁকেছেন, তা তুলনা রহিত। আর 1954 খ্রিস্টাব্দে ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। কয়েকদিন হাসপাতালে থেকেছেন, হাসপাতালে এই একদম বুকের পাঁজর টাজর ভেঙে গিয়ে কয়েকদিন হাসপাতালে থেকে তারপর তিনি মৃত্যুবরণ করেছেন। যারা ট্রাম কীরকম, এটা যদি তুমি ইউটিউবকে জিজ্ঞাসা করো অথবা গুগলকে জিজ্ঞাসা করো, তাহলে দেখবা ট্রেনে লাইনের মতো লাইনের উপর দিয়ে চলা বাসের মতো সাইজের গাড়ি, এটা হচ্ছে ট্রাম। তো চলো আমরা কবিতা পাঠ করা শুরু করি। তো আমি বলেছিলাম যে কবিতা পাঠ শুরুর আগে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে একটু বলতে চাই, বলা প্রায় শেষই। আমি আবারও একটু বলি যে এই যে সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট, এটা একটা সাইড, কবির ব্যক্তি জীবন একটা সাইড। বিশ্ব প্রেক্ষাপটের মধ্যে কি রয়েছে আমরা বললাম, ধরো এই যে এখন পৃথিবীতে বহু যুদ্ধ হচ্ছে না, তুমি যদি ইউরোপের দিকে তাকাও তাহলে রাশিয়া ইউক্রেন তুমি দেখতে পাচ্ছ, যদি এই মধ্যপ্রাচ্যের দিকে তাকাও সেখানেও আমরা অনেক সময় বলি না যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, তো বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তো একটা পূর্ববর্তী আলামত আছে, একটা পূর্ব একটা আলামত থাকে, একটা আফটার ইফেক্ট থাকে, তাই না? সেই আফটার ইফেক্টগুলো শেষ হতে না হতে যদি আর একটা যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে মাঝখানের সময়টা কেমন থাকে? তো সেই সময়টা দ্বারা কবি ব্যাপকভাবে প্রভাবিত। তিনি তো সৌন্দর্য প্রেমিক মানুষ, কিন্তু যখন তিনি দেখেন যে প্রকৃতি ধ্বংস হচ্ছে, সেখানে প্রকৃতির কোনো ভূমিকা নাই, মানুষের আচরণের কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে, তো সেখানে এই কবি দুঃখ পেতে পারেন। আবার ব্যক্তি জীবনে আমরা বললাম কি, তিনি প্রচণ্ড অর্থ কষ্টে দিন কাটিয়েছেন, মাঝখানে চাকরি ছিল না, বউয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, একজনকে ভালোবাসতেন, তাকে তিনি জীবনে পাননি, তো সেই সমস্ত কষ্ট তো ব্যক্তি জীবনের কষ্ট থাকতে পারে। তো ব্যক্তিক সংকট এবং সামষ্টিক সংকট, বৈশ্বিক সংকট একটা কবির মনোজগতের উপর গভীরতর প্রভাব ফেলতে পারে, তাই তো? আচ্ছা, ধরো এই কবিতা যখন আমি ক্লাসে পড়িয়েছি তখন কিন্তু বাচ্চাদের জিজ্ঞাসা করেছে যে তুমি দাঁড়াও, তুমি পৃথিবী সম্পর্কে, বিভিন্ন সরকারি কলেজে যখন আমি কাজ করেছি তখন জিজ্ঞেস করেছি যে তুমি দাঁড়াও, পৃথিবী সম্পর্কে কিছু বলো, তুমি 2-3টা সেন্টেন্স বলো। তো আমি অবজার্ভ করতাম বাচ্চারা কি বলে। তারা দেখা যায় যে বলে, স্যার পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, এটা হলো এক ব্যাপার। স্যার পৃথিবীর মানুষের মধ্যে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হলো এক ব্যাপার। স্যার পৃথিবীতে এখন অনেক বেশি রোগ দেখা দিয়েছে, এটা হলো এক ব্যাপার। তাহলে ওকে যে আমি 3টা সেন্টেন্স বলতে বলেছি, ও 3টা সেন্টেন্সই নেগেটিভ বলেছে। তো এরকম আমি ওকে কিন্তু বলতাম না যে তোমাকে নেগেটিভ পজিটিভ মিলিয়ে বলতে হবে, বলতাম না। তো দেখা যেত ম্যাক্সিমাম বাচ্চা কি বলতো, এই নেগেটিভ কথাবার্তাগুলো বলতো। কেন নেগেটিভ কথাবার্তাগুলো বলতো? কারণ পৃথিবীর দিকে তাকিয়ে ও এটাই দেখতে পায়। কারণ হলো ইতিবাচক বা পজিটিভ থিঙ্কিং খুব সহজলভ্য বিষয় নয়, উন্নততর মানব ভাবনা খুব সহজলভ্য বিষয় না। আমরা যখন মানুষেরা ভাবি, ধরো অনেক সময় দেখা যায় যে আমরা এই কথা শুনতে পাই যে টেবিলের উপরে একটা গ্লাস আছে, সেই গ্লাসের মধ্যে অর্ধ পরিমাণ পানি আছে। তো জিজ্ঞেস করা হলো তুমি এর মধ্যে কি দেখতে পাও? কেউ বলছে গ্লাসের অর্ধেক খালি, আবার কেউ বলছে গ্লাসের অর্ধেক ভরা। তো যে বলছে গ্লাসের অর্ধেক ভরা আছে পানি দিয়ে, উনি থিঙ্কিংটা পজিটিভভাবে করেছেন, কারণ উনি পানিটাকে হাইলাইট করেছেন। আর যিনি বলেছেন গ্লাসে অর্ধেক খালি আছে, উনি নেগেটিভ সাইডটা থেকে বলেছেন। তো এইভাবে পৃথিবী সম্পর্কে যদি আমাদেরকে বলতে বলে, তাহলে আমরা সাধারণের
থিঙ্কিং থেকে আমরা কি বলি, নেতিবাচক দিকটা দেখতে পাই। কারণ সুচেতনা, শুভবোধ, উন্নততর মানব ভাবনা আমাদের মধ্যে খুব একটা সহজলভ্য নয়। তো এই সমস্ত চিন্তা ভাবনা করেই উনি বলেছেন, এই কবিতাটা লিখেছেন যে তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সুচেতনা কথা তিনি প্রথম বলেছেন, কিন্তু লক্ষ্য করো এখানে তিনি একটি কমা ব্যবহার করেছেন। তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্রে পড়াশোনা করো তারা জানো যে বাক্যতত্ত্বে আমরা কমা ব্যবহারের যে ক্ষেত্রগুলো দেখি, সেই ক্ষেত্রগুলোর মধ্যে একটা হচ্ছে সম্বোধনের পরে কমা বসে, নাহলে তো এখানে সুচেতনার পরে কমা বসার কোনো কারণ নেই। মধ্যযুগীয় বাংলায় অথবা আধুনিক যুগের প্রথম দিকের বাংলায় সম্বোধনের পরে আশ্চর্য চিহ্ন বসত, কিন্তু জীবনানন্দ দাশ তো আধুনিক সময়ের মানুষ, তিনি সম্বোধনের পরে কমা ব্যবহার করেছেন এবং এখন সব জায়গায় সম্বোধনের পরে কমাই বসে। তাহলে সুচেতনাকে তিনি সম্বোধন করেছেন, তার মানে সুচেতনা, শুভবোধ, উন্নততর মানব ভাবনা তার কাছে জীবন্ত একটা সত্তা, যাকে ডাকা যায়, যার সঙ্গে কথা বলা যায়। জীবনানন্দ দাশ তার কল্পনার জগতে, তার ভাবনায় সেই শুভবোধ বা ভাবনার সঙ্গে কথা বলতে পারেন, তাকে ডেকে বলছেন সুচেতনা। এরপর দেখো পরে প্রোনাউন ইউজ করেছেন তার জন্য, তুমি সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ। শুধু দূর যদি হতো তাহলে আমি বুঝতাম যে সুচেতনা দূরে চলে গিয়েছে, কিন্তু এইখানে একটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দেখো তর, তর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর তম হচ্ছে বাংলায় সুপারলেটিভ ডিগ্রি, যেটা আমরা বিশেষণের অতিশায়ন বলি, অতিশায়ন ডিগ্রি, তাই তো। দূরতর তার মানে সুচেতনা খুব সহজে প্রাপ্য বিষয় নয়, সেটা কোথায় গেছে, দূরতর দ্বীপের মতো একটি ধারণা। এটি তার ভাবনা জগতে রয়েছে, এটি তার চিন্তা জগতে জীবন্ত সত্তা হিসেবে রয়েছে, কিন্তু কাছে নাই, কোথায় চলে গেছে, দূরতর, দূরতর দ্বীপের মতো গেছে। দ্বীপ লোকালয় নাই, লোকালয় থেকে বিচ্ছিন্ন, কিন্তু সে কিন্তু বলে নাই সুচেতনা তুমি এখন আর বেঁচে নাই, সেটা কিন্তু বলে নাই যে শুভবোধ উধাও হয়ে গেছে। শুভবোধ আছে, কিন্তু দূরে আছে। মানব এর যে কর্মকাণ্ড সেখান থেকে দূরে আছে, নিশ্চিহ্ন নয়, বিলুপ্ত নয়। কতটা দূরে, বিকেলের নক্ষত্রের কাছে। বিকেলের নক্ষত্র, আমি কিন্তু বলেছি যে কবিরা, এই সমস্ত আধুনিক কবিরা যারা চেতনা প্রবাহ নিয়ে কাজ করেন, যারা তোমার এই যে ম্যাজিক রিয়ালিজম নিয়ে যখন পৃথিবীতে আলাপ আলোচনা হচ্ছে, তখন তাদের শব্দ ব্যবহারকে তুমি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলাতে পারবে না। সেই জন্য এখন যদি তুমি বলো বিকেলের নক্ষত্র কেন, রাতের নক্ষত্র হলে কি প্রবলেম ছিল, সকালের নক্ষত্র হতে পারত, দুপুরের নক্ষত্র হতে পারত, তাহলে আমি আমার মতো করে তোমাকে একটা ব্যাখ্যা দিতে পারি যে ধরো সূর্য একটা নক্ষত্র, সে বিকেলে যখন দুপুর ছিল তখন তোমার মাথার উপরে ছিল, হ্যাঁ, সরাসরি বায়ুমণ্ডলের কম স্তরে কাছাকাছি ছিল। বিকেলের নক্ষত্রে সে তির্যক হয়ে গিয়েছে তোমার থেকে, অন্তত পৃথিবী থেকে তার গড় দূরত্ব বৃদ্ধি না পেলেও তোমার থেকে তার দূরত্ব কিন্তু বেড়েছে। তার মানে সে কিন্তু তোমার থেকে দূরে সরে গিয়েছে এবং বায়ুমণ্ডলের স্তরগুলো তির্যকভাবে অতিক্রম করছে বলেই তার টেম্পারেচার কিন্তু কমে গিয়েছে। সেই জন্য এটা আমি বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে কবি এটাই বুঝিয়েছেন সেটা বলা যাবে না। তবে এটা যে দূরত্বের প্রতীক হিসেবে তিনি ব্যবহার করেছেন এটা কনফার্ম। যে যেভাবেই ব্যাখ্যা দেন, বিকেলের নক্ষত্রের কাছে এই কথাটার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সুচেতনা দূরতর দ্বীপ সদৃশ একটি ধারণা, বিলুপ্ত নয়, দূরতর। কতটা, এই দূরত্বের মাত্রা বোঝাতে তিনি বিকেলের নক্ষত্র কথাটি ব্যবহার করেছেন, যেটা আমি বললাম যে বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর অতিক্রান্ত যে সূর্য, পড়ন্ত সূর্য অতটা দূরে চলে গিয়েছে, খুবই দুপুরের দুপুরের নক্ষত্রের মতো এতটা, সেই সূর্যের মতো এতটা পাওয়ারফুল সে এখন নেই। সেখানে কি আছে, তবে সেটা কিন্তু নিঃশেষিত নয়, সেটা খুবই সুন্দর, খুবই সবুজ, খুবই সতেজ, খুবই প্রশান্তিময়। কীরকম, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, সেইখানে দারুচিনি বনানী, দেখো বন এর সাথে যদি তুমি আনি প্রত্যয় যোগ করো, তাহলে এই আনি প্রত্যয়যুক্ত শব্দ সবসময় অনেকাংশ বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। তাহলে বৃহৎ বন, বৃহৎ বনের যে নির্জনতা, বৃহৎ বনের যে সবুজের গাঢ়তা, সেরকম শুভবোধ ও সুন্দর বুদ্ধি তার কাছে সবুজ, সতেজ, সপ্রাণ অনুভূতিময় এক সত্তা। হ্যাঁ, দারুচিনি কেন, কারণ দারুচিনি শুধু বন নয়, এটি একটি সুগন্ধি মশলা, একই সাথে সৌরভময়, একই সাথে
কি সুগন্ধময়, একই সাথে তার মানে তার সাথে স্পর্শ গন্ধ অর্থাৎ ইন্দ্রিয়ের বহুমাত্রিক ব্যবহারের ফলে এই সুচেতনার প্রতি তার যে গভীরতর আকর্ষণ, গভীরতর ভালোবাসা, গভীরতর পক্ষপাত, সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তার মানে কবির ভাবনায় সুচেতনা এক সপ্রাণ অস্তিত্ব এবং সে দূরতর দ্বীপের মতো একটি ধারণা, অনেক দূরে চলে গিয়েছে, খুবই সুলভ নয়, তবে সেটি অত্যন্ত ইতিবাচক, সেটি বিলুপ্ত নয়। সেইখানে কি আছে? দারুচিনি বনানীর বৃহৎ অরণ্যের যে নির্জনতা, যে সবুজের গাঢ়তা, যে সৌন্দর্য, তার মতোই তার কাছে সেটি ইতিবাচক এবং পরম আকাঙ্ক্ষিত, পরম প্রার্থিত। এরপরে সে বলছে এই পৃথিবীর রণ, রণ মানে হচ্ছে যুদ্ধ। আমি বললাম না যে আমি যখন তোমাদের পাঁচজনকে জিজ্ঞেস করব যে পৃথিবী সম্পর্কে বলো, ফার্স্টেই মানুষ যুদ্ধ সম্পর্কে বলবে, কারণ চারিদিকে সে যুদ্ধ দেখতে পাচ্ছে, চারিদিকে সে বিশ্বাস ভঙ্গের বিষয়টি দেখতে পাচ্ছে, চারিদিকে সে হতাশা দেখতে পাচ্ছে, চারিদিকে মানুষের অভাব দুঃখ দারিদ্র্য দেখতে পাচ্ছে। এটাই আমরা চোখ দিয়ে সাধারণত দেখি। তো সেই জন্য বলছে, কবিও স্বীকার করেছেন এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা, সত্য, তবু শেষ সত্য নয়। বলছি এগুলো সত্য, এগুলো আমি অস্বীকার করব না। যদি আপনারা নেতিবাচকভাবে পৃথিবীতে দেখেন, পৃথিবীতে যুদ্ধ রয়েছে, পৃথিবীতে রক্তপাত রয়েছে, পৃথিবীতে এই যে সফলতা, সফলতা বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো, দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে মূলত কিন্তু এই বিজয়ের জন্য, জাত্যাভিমানের জন্য। কখনো তো ইতালি মনে করছে সেই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কখনো জার্মানি মনে করছে সেই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই জাত্যাভিমান প্রকাশ করার জন্যই পৃথিবী যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং দ্বিতীয় মহাযুদ্ধে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে। বলছে এটা তো আমি অস্বীকার করি না, পৃথিবীতে যুদ্ধ আছে, রক্তপাত আছে, জাত্যাভিমানের সফলতা বা বিজয় রয়েছে, এটা সত্য, মেনে নিলাম। তবু আমরা যদি এটাকেই চূড়ান্ত বলে মনে করি, সেটা ঠিক হবে না। এই রক্তপাত, এই নেতিবাচকতা, এই অবিশ্বাস, এই হানাহানি, এই রাহাজানি, এটি পৃথিবীর একমাত্র সত্য নয়, এর বাইরেও সত্য রয়েছে। সেটাই হচ্ছে শুভবোধ, পজিটিভ থিঙ্কিং। তুমি এই পৃথিবীতে যদি মনে করো পৃথিবী এখন খুবই খারাপ অবস্থায় আছে, তাহলে আমি তোমাকে প্রশ্ন করি, পৃথিবী ভালো অবস্থায় ছিল এমন একটা সময়ের কথা বলো। তুমি খোঁজো ইতিহাস, তুমি খোঁজো পৃথিবীর চূড়ান্ত থেকে, মানে পৃথিবীর জন্ম থেকে এই আজকের এই চূড়ান্ত পরিণতির কাজ পর্যন্ত তুমি খোঁজো, কখনোই তুমি ভালো সময় পাবে না। এটা সত্য, এটা সত্য। তবু এটা যে চূড়ান্ত সত্য, এটা এবং পৃথিবীর শুভ চেতনা, শুভবোধ, এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা, নির্জনতা, এগুলোতে কখনো নিঃশেষিত হবে না। সে থেকে যাবে, সে থেকে যাবে দূরতর দ্বীপের মতো একটি ধারণা হয়ে। তবে এটি কবির প্রত্যাশিত, এটি কবির প্রার্থিত। তিনি বিশ্বাস করেন আসবে, ফিরে আসবে, ব্যাপকভাবে ফিরে আসবে। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। রূঢ় রৌদ্র বলতে বোঝাচ্ছি আমি সমসাময়িক বাস্তবতা। এই রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ কি হয়ে পড়েছে? আজকের এই বাস্তবতা যদি বলেন অত্যন্ত রূঢ়, রুক্ষ, প্রচণ্ড, তীব্র, রোদের মতো। এই আজকে অনেক রূঢ়, এই টোটাল নেগেটিভ পৃথিবীর ওই সময় এবং এর পূর্ববর্তী সময় সকল নেতিবাচকতা তিনি উল্লেখ করেছেন। আজকের অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ কি হয়েছে? তারপরও ইতিবাচক ভাবনা রয়েছে। কি? পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু যে আজকে অনেক খারাপ অবস্থা দেখলাম পৃথিবীর, এত খারাপ অবস্থা, এত নিকৃষ্ট অবস্থা, এর চেয়ে খারাপ অবস্থা হয়ই না। তাও তো ভাগ্য ভালো যে কবি পরমাণু অস্ত্রের ব্যবহার দেখেননি, কারণ পরমাণু অস্ত্রের ব্যবহার ঘটেছে 45 সালে, আর কবিতা, এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 42 সালে। তার মধ্যেই কবি এতটা বলেছেন, আজকের অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি। কিভাবে দেখলেন? হিস্ট্রি থেকে দেখেছেন। বলছে পৃথিবীর, এটা তো মানুষকে ভালোবাসার জন্য এই যুদ্ধ হয়নি, বিশ্বযুদ্ধ মানুষকে ভালোবাসার জন্য হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার জন্য যুদ্ধ হয়েছে, সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়েও যুদ্ধ হয়েছে। কোথায়? দেখেছি আমারই হাতে। মানুষকে ভালোবাসা দিতে গিয়ে তবু, মানুষকে ভালোবাসা দিতে গিয়ে তবু আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। বলছে নেগেটিভ, খারাপ হয়েছে। এখানে পরিজন বলতে তোমার প্রতিবেশী বোঝায় না, এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে যুদ্ধ হয়েছে সেটাই কি কম কথা?
ভাই বোন বন্ধু না এরা আমাদের, পৃথিবীর মানুষ আমরা। আবার এটাও বলেছে, যতদূর তুমি ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে কি পৃথিবীতে যুদ্ধ হয় নাই? তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলো, তো কুরুক্ষেত্রের যুদ্ধে কি মানুষ মারা যায় নাই? সে শ্রীকৃষ্ণ কি কৌরব পক্ষের মানুষ শ্রীকৃষ্ণের নেতৃত্বে কি মারা হয়নি? তো কেন মারা হয়েছে? খারাপের জন্য মারা হয়েছে? সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মারা হয়েছে। মহানবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে কি যুদ্ধ করেননি? সেই যুদ্ধে কি মৃত্যুর ঘটনা ঘটেনি? সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, প্রেম প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীতে যুদ্ধ হয়নি? ইতিহাস তার সাক্ষ্য বহন করে যে প্রেম প্রতিষ্ঠা করতে গিয়ে, ভালোবাসা প্রতিষ্ঠা করতে গিয়ে, মানব প্রেম প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে যুদ্ধ হয়েছে। তাই তো? ন্যায়ের পক্ষে কি যুদ্ধ হচ্ছে না? তুমি এখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের কথা দেখো না কেন? সেখানে তুমি প্যালেস্টাইনিয়ানরা কেন যুদ্ধ করছে? তো তাতে কি মারা যাচ্ছে না? প্যালেস্টাইনের মানুষের হাতে কি ইসরায়েলের মানুষ মারা পড়ছে না? কেন পড়ছে? অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে পড়েছে। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা মানুষ মেরেছে, তো আমরা কি মারিনি? কেন মেরেছি? আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে মেরেছি। তাহলে যুদ্ধ যদি খারাপই হয়, তাহলে কি আমরা একান্তভাবে বলেই দিব এই সমস্ত যুদ্ধগুলো খারাপ? কুরুক্ষেত্রের যুদ্ধ ভালোর জন্য হয়নি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বরের যুদ্ধ এগুলো ভালোর জন্য করেননি? এটা কি বলে দিব আমরা? বলে দিতে পারবো না তো। পৃথিবীতে এরকম শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছে ভালোর জন্য। তো এই যে যুদ্ধগুলো, উনি বলছেন যে পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি। কেমনে দেখলেন আপনি? হিস্ট্রি থেকে দেখেছেন, ইতিহাস থেকে দেখেছেন। উনি দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু প্রয়োজন পড়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলো, তিনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? কুরাইশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কুরাইশরা কারা? তার বংশ, তার পরিজন। এটা কি হয় নাই পৃথিবীতে? হয়েছে। এখন উনি যে এটা চিন্তা করেই বলেছেন, আমি সেটা পরিজন মানে পার্শ্ববর্তী দেশের মানুষ, আমার প্রতিবেশী, আমারই হাতে হয়তো হয়েছে নিহত। সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ইসরায়েল ও প্যালেস্টাইন কারা? প্রতিবেশীরা, একই অঞ্চলের মানুষেরা, তারাও যুদ্ধ করছে না? তাহলে সব যুদ্ধই যদি আমি নেগেটিভভাবে চিন্তা করে দেখি যে না 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 এই পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ, তো সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলোকে ইতিবাচক ভাবনা জাগ্রত করে না? করে। সেই জন্য বলছে ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, পৃথিবীর গভীরতর অসুখ এখন উনি মেনে নিয়েছেন যে হ্যাঁ, এইটা দেখে, যুদ্ধ দেখে, হতাশা দেখে, দুর্ভিক্ষ দেখে আমি বলতে পারি যে এগুলো যেহেতু মানব সৃষ্ট বিশেষ একটা মানুষের অবদান রয়েছে, সেই কারণে আমি বলতে পারি পৃথিবীর এই সামগ্রিক বিপর্যয় প্রত্যক্ষ করে আমি বলতে পারি পৃথিবীর গভীরতর অসুখ এখন। আমার ব্যক্তি জীবন যদি দেখো, ভালো নেই। মানুষের সামগ্রিক জীবন যদি দেখো, তাহলে ভালো নেই। তাহলে কি হবে? পৃথিবীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে। এই হলো ইতিবাচক ভাবনা। আমি একটু এটাকে সবুজ দিয়ে দাগ দিই। মানুষ তবু ঋণী, মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে। এই হলো আমাদের মূল পয়েন্ট। যে যাই হোক, সব কিছুই মেনে নিলাম, যুদ্ধ হয়েছে, আচ্ছা, সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়েও রক্তপাত হয়েছে, রক্তপাতের ঘটনাটা ভালো না, ঠিক আছে? এই সব কিছু, সমস্ত যুদ্ধকেই যারা নেগেটিভভাবে দেখেন, সমস্ত নেতিবাচকতাকেই যারা মানতে চান না, তাদের জন্য বলবো, তারা তো বলবেন পৃথিবীর গভীরতর অসুখ এখন। আমি জীবনানন্দ দাশ বলতে চাই, মানুষ তবু ঋণী এই পৃথিবীরই কাছে। এইটা, মানুষ তবু পৃথিবীর কাছে ঋণী থাকতে হবে, মানুষকে ঋণ প্রকাশ করতে হবে। কারণ কি? আপনি পৃথিবী নষ্ট করেছেন, আপনাকে তো পৃথিবী ফেলে দেয় নাই, আপনাকে তো পৃথিবী শস্য দানা দিচ্ছে। এই কথাগুলো পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, কিন্তু আমি ইতিবাচকভাবে, এই পৃথিবী আপনাকে বিশুদ্ধ জল দিচ্ছে, এই পৃথিবী আপনাকে বৃষ্টি দ্বারা স্নাত করছে, তাই তো? তো এখানে আমি যে সবগুলো বানিয়ে বলছি সেরকম না, এখানে কিন্তু শিশির বিন্দুর কথা বলা আছে, আমি সেটা আপনাকে একটু পরেই দেখাচ্ছি, প্লিজ। সুচেতনা, এই পথে আলো জেলে। কোন পথে ভাই? এই পথে, এই যে পথ, মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে। ইতিবাচক চিন্তা, হ্যাঁ, এই পথে আলো জ্বালতে হবে। এটা সব সত্য, এটা উনি মেনে নিয়েছেন, হ্যাঁ এটা সত্য। যুদ্ধ হয়েছে, পৃথিবীর রক্ত সফলতা সত্য,
এরপর তিনি বলছেন আজকের অনেক রূঢ় রৌদ্রে ঘুরে এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। বলছেন পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছেন পৃথিবীর গভীর ও গভীরতর শোক এখন। এটা মেনে নিয়েছেন, তবু মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে। এখন সুচেতনাকে আবার সম্বোধন করে বলছেন এই পথেই হচ্ছে মুক্তির পথ, এই শুভ চেতনার পথই হচ্ছে মুক্তির পথ। এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে, একদিনে পট করে পৃথিবী মুক্ত হয়ে যাবে, ব্যাপারটারও ক্রমান্বয়ে। এটা ছিল পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, সেই অরাজক সময় থেকে, সেই মাচ্ছন্যায় থেকে শুরু করে আজও পর্যন্ত তো পৃথিবী কখনো ভালো ছিল না, তাই তো? এই একক সমাজ থেকে, কৌম সমাজ থেকে, রাজতন্ত্র থেকে শুরু করে আজকে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পর্যন্ত পৃথিবী কখন ভালো ছিল? কোন সমাজতান্ত্রিক দেশ ভালো ছিল? কোথায় হত্যাকাণ্ড হয়নি? সব জায়গায় তো হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এটা হবে। তবে মানুষ তবু ঋণী এই পৃথিবীর কাছে, এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। যে মানুষ পৃথিবীর কাছে ঋণী, এই পজিটিভ ভাবনা তোমাকে ভাবতে হবে। তাহলে এখন সেটা কি হয়ে যাবে? বলছে না, সময় লাগবে। পৃথিবীর শুরু থেকে তো, পৃথিবীর শুরু থেকে যাদেরকে আমরা জানি, সেই ষষ্ঠ অবতার, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামকে চিন্তা করেন নাই? পঞ্চম অবতার রামচন্দ্র কি ভাবেন নাই? হ্যাঁ, সপ্তম অবতার রামচন্দ্র কি ভাবেন নাই? তারপর শ্রীকৃষ্ণ করেন নাই? বুদ্ধ করেন নাই? করেছেন। মুসলমান ধর্মের নবী রাসূলগণ কি সেই চেষ্টা করেন নাই পৃথিবী সুন্দর করার? এই সমস্ত মনীষীরা নবী রাসূলগণ কি চিন্তা করেন নাই? গৌতম বুদ্ধ চিন্তা করেন নাই? করেছেন তো। মাদার টেরেসা চেষ্টা করেন নাই? সবাই তো করেছেন, বহু শতাব্দী ব্যাপী হয়েছে। তো তারা তো হলো, নবী রাসূলগণ হলো। নবী রাসূলদের আমলে কি হত্যাকাণ্ড ঘটে নাই? নবী রাসূলদের আমলে কি অরাজকতা ছিল না? সবই ছিল, হবে, চেষ্টা করেছে। আরও বহু শতাব্দীব্যাপী চেষ্টা করতে হবে, আরও বহু মনীষীকে কাজ করতে হবে। তাহলে কি হবে? সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তাহলে কি হবে? এই পৃথিবীর ক্রমমুক্তি হবে, এই পৃথিবীর মুক্তি হবে। অনেক শতাব্দীব্যাপী মানুষকে কাজ করতে হবে। শুধু তোমার আমার মানুষ কাজ করলে হবে না, ঋষিদের কাজ করতে হবে, অনেক শতাব্দীর মনীষীর কাজ। এরপর বলেছে এ বাতাসকে পরম সূর্য করো। যে আচ্ছা তুমি ধরো এই যে যুদ্ধ হলো, এই যে অস্ত্রের ব্যবহার হলো, এতে যে দূষিত বাতাস হয়েছে, এই দূষিত বাতাস দেখে গোস্বা করে কি সূর্যের আলো দূরে সরে থেকেছে? তুমি তো বাতাস দূষিত করেছো। তুমি তো, যে বাবুই পাখি যুদ্ধের জন্য দায়ী নয়, কলকাতার রাস্তায় তার ডিম ভেঙে ফেলেছ। তো এই যে বাতাসে বারুদের গন্ধ, সেই বাতাস কি করেছে? আজকের এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, সূর্যের পবিত্র আলোর স্পর্শে সেই বাতাস কতটা উজ্জ্বল হয়েছে দেখেছ? তো মানব সমাজ যদি দূষিত হয়েও থাকে, তাহলে আমার দায়িত্বটা কি? এখান থেকে আমার শিক্ষাটা কি? প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেবো, এটাই দায়িত্ব। এই যে বাতাস, কতটা সুন্দর সমাজ করব, এই বাতাস, এই যুদ্ধ আক্রান্ত বাতাস, এই যুদ্ধে দূষিত বাতাস, এই বারুদের গন্ধময় বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল দেখেছো? সূর্যের পবিত্র আলোর স্পর্শে কতটা উজ্জ্বল হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা নান্দনিক হয়েছে। তো আমরা কি করতে পারি? এই দূষিত মানব সমাজটাকেও তো আমাদের সুন্দর করতে হবে, ইতিবাচক ভাবনার মাধ্যমে করতে হবে, সুচেতনার বিকাশের মাধ্যমে করতে হবে। সেই জন্য বলছে প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত। আমরা যুদ্ধ ক্লান্ত হয়েছি, যুদ্ধের ফলে আমরা ক্লান্ত হয়েছি, কিন্তু আমরা থামবো না, আমরা ক্লান্তিহীন, আমরা নাবিক, আমাদের হাতে গড়ে দেব। কবে গড়ব? হ্যাঁ, বহু শতাব্দীর মনীষীর কাজ, এটা একদিন দুদিনে হবে না। সেটাই বলছে আজ নয়, ঢের। ঢের মানে হচ্ছে অত্যন্ত, অত্যন্ত। ঢের মানে হচ্ছে বেশি, ঢের মানে হচ্ছে প্রচুর। তাহলে ঢের দূর অন্তিম প্রভাবে, কোনো দূর প্রভাতে, কোনো দূর সকালে বহু শতাব্দীর মনীষীর, আমাদের মতো ক্লান্ত ও যুদ্ধক্লান্ত কিন্তু ক্লান্তিহীন, শুভ চেতনার জন্য সংগ্রামরত সেই মানুষের হাতে একটা সুন্দর পৃথিবী প্রতিষ্ঠিত হবে। কবে? ঢের দূর অন্তিম প্রভাবে, অনেক দূর সকালে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ যুদ্ধ, রক্ত, সফলতা, প্রেম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, হত্যাকাণ্ড সব মেনে নিলাম, কিন্তু
এখান থেকে আমাদের বের হতে হবে। এখান থেকে শুভ চেতনা, উন্নততর, পবিত্রতর মানব বোধ জাগ্রত করতে হবে। তখন কি হবে? কতটা সুন্দর করব মানব সমাজ। এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় তত দূর, এত দূর মানব সমাজ গড়ে দেব আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। এরপর বলেছে যে ব্যক্তিগত সংকট তো রয়েছে। কবি জীবনানন্দ দাশের সংকট রয়েছে। আমি বললাম তার চাকরি ছিল না, টাকা পয়সা নাই, বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, সব কিছু হচ্ছে, পৃথিবীতে যুদ্ধ চলছে, মহামারীতে মানুষ আক্রান্ত হচ্ছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো বোমার আঘাতে নষ্ট হচ্ছে। এই ব্যক্তিগত ও সামষ্টিক সংকট সবগুলো দেখে তিনি কি বলছেন? মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, হায় আসতে চাই না, এই পৃথিবী আমারে টেনে এনেছে, এই মাটি আমাকে টেনে এনেছে, না এলেই ভালো হতো অনুভব করে। যে এই ব্যক্তিগত সামষ্টিক সংকট লক্ষ্য করে অনেকেই বলবেন হায় 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 হায়, পৃথিবী একেবারে নষ্ট হয়ে গেছে, পৃথিবীর গভীরতর অসুখ এখন। সেরকম পৃথিবীতে কি মাটি পৃথিবীর টানে অনিচ্ছায় চলে এসেছি, না আসলেই ভালো হতো না। এই ব্যক্তিগত, এই সামষ্টিক সংকটের, এই মানব বিপর্যয়ের মধ্যে আসাটা ঠিক হয় না। এই পৃথিবীতে না জন্মানোই ভালো ছিল। কিন্তু উনি বলছেন না, এটা হতে পারে না। তাহলে পজিটিভ ভাবনাটা কেমনে হবে? এসেছে গভীরতর লাভ হয়েছে, সে বুঝেছি, আমি বুঝতে পারলাম, আমি এই জায়গাগুলো আমি একটু সবুজ করতে চাই। এসেছে গভীরতর লাভ হলো, সে বুঝেছি যে এরকম জীবন আপনি আর কখনো পাবেন না। হ্যাঁ, আপনি হয় বেহেশতে যাবেন, নিরবিচ্ছিন্ন আনন্দ পাবেন, অথবা দুঃখে নরকে যাবেন, নিরবিচ্ছিন্ন দুঃখ পাবেন। কিন্তু এই যে সুন্দর জীবন, এই জীবন আপনি আর কখনো পাবেন না। কি পেয়েছেন এখানে? আমি কিন্তু আগেই বলেছি, এই পৃথিবী আপনার কিন্তু বাতাস বন্ধ করে দিচ্ছে না, এই পৃথিবী আপনাকে ঝুড়ে ফেলে দিচ্ছে না, এই পৃথিবী আপনাকে শস্য দানা দিচ্ছে। তারই একটা পার্ট বলেছে, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। আমি সকালবেলা শিশিরের শরীর স্পর্শ করে, তার পবিত্র উপস্থিতি স্পর্শ করে আমি বুঝলাম এই পৃথিবীতে এসে গভীরতর লাভ হয়েছে। যদি না আসতাম, এইখানে শিশির শুধু শিশির নয়, এখানে শিশির হচ্ছে পৃথিবীর, প্রকৃতির ইতিবাচক দানগুলো। এই ইতিবাচক দানগুলো লক্ষ্য করে আমি বুঝলাম পৃথিবীতে এসে আমার গভীরতর লাভ হয়েছে। এখন কনক্লুশনটাকে দেখেছি, হিস্ট্রি থেকে বুঝেছি, আমার জীবন থেকে দেখলাম, ইতিহাস থেকে দেখলাম। কি দেখলাম? দেখেছি যা হলো, হবে মানুষের যা হবার নয়। আমি জানি যা দেখেছি তা হওয়া উচিত ছিল না। আমি এটাও বিশ্বাস করি ভবিষ্যৎ যে একেবারে নিরবচ্ছিন্নভাবে সুন্দর হয়ে যাবে সেটাও না, আরও এগুলো ঘটবে, এগুলো মানুষের জন্য ঘটা উচিত নয়, আমি এটাও জানি। কিন্তু ঘটবে এটাও জানি, আমি ঘটা উচিত না এটা জানি, ঘটবে তাও জানি। সেটা বলছে দেখেছি যা হলো, হবে হবে। তিনি কেমনে জানলেন মানুষের যা হবার নয়? বলছে এটাই হচ্ছে, একদিন দুদিনে পৃথিবী সুন্দর হয়ে যাবে না। আমি যা হলো তা তো হিস্ট্রি থেকে দেখেছি, জীবন থেকে দেখেছি, এটা আরও ঘটবে আমি জানি। তবু কি শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। বলছে এই এই নেতিবাচক দিকটা শাশ্বত রাত্রির মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যে এটা চিরন্তন, এটা হয়ে আসছে, পৃথিবীর সৃষ্টি থেকেই এই অনাচার ছিল এবং এখনো পর্যন্ত আছে, আরও থাকবে। আর এই রাত্রি থাকলেই তো সূর্যোদয়ের গুরুত্ব আছে। সেই জন্য বলছে এরকম এই নেতিবাচক অবস্থাটা পৃথিবীর থাকবে, এটা আরও থাকবে, বহু শতাব্দী পর্যন্ত থাকবে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি এই ইতিবাচক চেতনার আলো প্রজ্বলনের মধ্য দিয়ে, ইতিবাচক চেতনার প্রজ্বলনের সূর্য একদিন উঠবে, অনন্ত সূর্য একদিন উঠবে, এই পৃথিবী সুন্দর হয়ে পড়বে। কতটুকু সুন্দর হবে? কতটুকু সুন্দর হবে? আজকের বাতাসকে পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। আজ নয়, ঢের দূর অন্তিম সে আসবে। তবে এই যে ব্যক্তিগত সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে তিনি বললেন মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো, এটা উপলব্ধি অনেকেরই হতে পারে। কিন্তু ইতিবাচক ধারণা, উন্নততর মানব ভাবনা দ্বারা প্রভাবিত আমাদের আধুনিক কবি জীবনানন্দ দাশ বলেছে এসে যে গভীরতর লাভ হয়েছে সে বুঝেছি। কিভাবে বুঝলাম? প্রকৃতির দানের মাধ্যমে বুঝলাম। সেই প্রকৃতি বা পৃথিবীর দান কি? শিশির শরীর শুয়ে সমুজ্জ্বল ভরে। এই শিশিরের শরীর স্পর্শ করলাম, ছুলাম। কখন? সমুজ্জ্বল একটা উজ্জ্বল প্রভাতে আমি এটা স্পর্শ করলাম। আর শোনেন, যা কিছু হয়েছে তা তো দেখলাম, এটা আরও হবে এটাও আমি জানি। তবু আমি মনে করি
অনন্ত সূর্যোদয় আমাদের জন্য অপেক্ষা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি বক্তব্য বিষয় বললাম, প্রত্যেকটি লাইন ধরে ধরে এর কথাগুলো বললাম, তো এখান থেকে আমরা কিভাবে উত্তরের জন্য প্রস্তুতি নিব? আমরা উত্তরের জন্য প্রস্তুতি নেব যে এই কবিতায় তোমরা দেখবা যে পাঠ্য বইয়ের এই কবিতাটা শেষ হওয়ার পরে অনেকগুলো টিকা দেওয়া রয়েছে। এই টিকাগুলোর ব্যাখ্যাটা প্রথমে তুমি তোমার নিয়ন্ত্রণে নিয়ে নিবা। আমার এই ক্লাসটা তুমি লিখে, এই ক্লাসটা আমি নেতিবাচক কথা কি কি বলেছি, যে পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, এটা নিবা তুমি। তারপর এই পৃথিবীর গভীরতর অসুখ এখন, তাই তো? আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, এই কথাগুলো, এই নেগেটিভ কথাগুলো তুমি আলাদা করবা। আর কি করবা? ইতিবাচক ভাবনার কথা কোনগুলো রয়েছে, পৃথিবীর গভীরতর দানের দ্বারা প্রাণিত হওয়ার কোন ব্যাপারটা রয়েছে, কবির আশাবাদ ও প্রার্থিত সুচেতনার সাথে তিনি কি কি আলাপ করলেন, তার সাথে কি কি ইতিবাচক কথাবার্তা হলো, পৃথিবী সুন্দর কিভাবে হবে, তার জন্য আমাদের কত অপেক্ষা করতে হবে, সুন্দর হওয়ার প্রক্রিয়াগুলো কি, সেগুলো সুন্দর করে লিখবো। ওই টিকার সাহায্যে, পাঠ পরিচিতির সাহায্যে লিখবা। এবং তুমি দেখবা উদ্দীপক এই দুইটা সাইডের সাথে যে কোনো একটা সাইডের সাথে মেলানো আছে, হয় নেগেটিভ সাইডের সাথে মেলানো আছে অথবা ইতিবাচক ভাবনার সাথে মেলানো আছে। তারপর তো ওই প্রশ্ন যেমন হয়, যে সমস্ত কবিতার আয়তন ছোট, সেখানে প্রশ্নের ভেরিয়েশন অনেক কম থাকে। অর্থাৎ এখানে তুমি দেখবা যে নেতিবাচক ভাবনা দিয়ে উদ্দীপক তৈরি হলে বলবে যে কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, তখন তুমি বলবা এই কবিতায় পৃথিবীর যে নেতিবাচক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, রণ রক্ত সফলতা, এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। তারপর বলবে যে এগুলোই কবিতার মূল বক্তব্য না, তুমি বলবা মন্তব্যটি সঠিক। অর্থাৎ ঘয়ে বলবে, তুমি বলবা যে ইতিবাচক ভাবনা বা সুচেতনা উন্নততর মানব ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে এই শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় হবে। একটা পরম সূর্যকরোজ্জ্বল বাতাস যেরকম সুন্দর, ততদূর একটি মানব সমাজ একদিন প্রতিষ্ঠিত হবে, বহু মনীষীর কাজের মাধ্যমে, বহু ক্লান্তিহীন নাবিকের পরিশ্রমের মাধ্যমে। এই ইতিবাচক ভাবনাটাই হচ্ছে সুচেতনা, এটাই কবিতার মূল সুর। বাস হয়ে গেল। অথবা ইতিবাচক দিক থেকে উদ্দীপক তৈরি হবে, ইতিবাচক দিকের সাথে সিমিলারিটি আসবে, নেতিবাচক দিকটা তোমার সৃজনশীল প্রশ্নের ঘয়ে জানতে চাওয়া হবে। দেখবা উত্তরগুলো, প্রশ্নের প্যাটার্নগুলো কম বেশি এরকমই। তো চলো আমরা একটু পাঠ পরিচিতি দেখি। পাঠ পরিচিতির মধ্যে ক্লু থাকে যে প্রশ্নের প্যাটার্ন আসলে কিভাবে হবে। দেখি একটু আমরা। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের, বনলতা সেন, 1942। আমি বলেছিলাম কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ কত, 1914 থেকে 18, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ 18-তে শেষ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 39-এ শুরু, চলেছে 45 পর্যন্ত। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। সুতরাং এখানে ওই যুদ্ধের প্রভাব যে থাকবে, ধরো তুমি যদি 2020 সালে ফেসবুকের মানুষের প্রোফাইল দেখো যারা কবিতা লিখেছে, তাহলে তুমি দেখবা ম্যাক্সিমাম লোক কী করেছে, করোনা নিয়ে কবিতা লিখেছে। কারণ ওই সময় করোনা চলছিল না। এবার যখন ডেঙ্গু আসছিল, ডেঙ্গু নিয়ে কবিতা লিখেছে, রাজনৈতিক লোকজনদের সমালোচনা করেছে। তো এত বড় বিশ্বযুদ্ধ হয়েছে, সেই বিশ্বযুদ্ধের প্রভাব কবির কবিতায় থাকবে না? এটা তো অস্বাভাবিক ব্যাপার, সেটাই থাকবে। সেটাই তিনি বলছেন, পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য। তারপরও কবি যেহেতু মহৎ ও উন্নত ভাবনা দ্বারা প্রভাবিত, সেই জন্য বলছে সত্য তবু শেষ সত্য নয়। তাহলে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এটা আমরা বলেছিলাম যে আমার যে কবিতাগুলো তার ভালো লাগে, তার মধ্যে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই কবিতায় সুচেতনা সম্বোধন, এই যে বললাম যে সম্বোধন ব্যবহার করা হয়েছে, সম্বোধনের পর আমরা দেখেছি সেখানে এরকম কমা ব্যবহার করা হয়েছে। ওই কমাই প্রমাণ করে তিনি সুচেতনাকে একটা জীবন্ত সত্তা হিসেবে চিন্তা করেছেন এবং লোকালয়, এই অরাজক অবস্থা থেকে বিচ্ছিন্ন একটি সবুজ দ্বীপ হিসেবে কল্পনা করেছেন, যার সেই দ্বীপের নির্জনতায় সবুজে রয়েছে নির্জনতা। কবিতার প্রার্থিত আরাধ্য, প্রার্থনা করেন সেই সুচেতনাকে, তিনি প্রার্থনা করেন, তিনি চান শুভবোধের উদয় হবে। ইতিবাচক ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে মানুষ প্রাণিত হয়ে পৃথিবীকে সুন্দর করবে। আরাধ্য, এটার জন্য তিনি আরাধনা করেন। এই শব্দগুলো ব্যবহার করতে পরীক্ষার খাতায় ভুলবে না, যে সুচেতনা হলো কবির প্রার্থিত আরাধ্য এক সত্তা, যে নিঃশেষিত নয়, পৃথিবীর রণ রক্ত সফলতায় নিঃশেষিত নয়। এই জন্য চেতনানিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতর দ্বীপ সদৃশ একটি ধারণা, কিন্তু তাকে আবার তিনি সম্বোধন করছেন।
যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়, এই কথাটাই আমি বারবার বলছি, সেটা শেষ হয়ে যায় না। সে কিন্তু বলে না যে সুচেতনা, তুমি মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছো, তুমি লোকালয় থেকে হারিয়ে গেছো, তুমি সভ্যতা থেকে হারিয়ে গেছো, তুমি আছো কিন্তু দূরে আছো, দূরতর দ্বীপ। চেতনাগত এই সত্য বর্তমান পৃথিবীর গভীরতর বেধিকে অতিক্রম করে একটি সাম্য সুন্দর পৃথিবী রচনা করবে। কেমনে বুঝলাম? শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, তাই না? প্রায় ততদূর ভালো মানব সমাজ গড়ে দেবো আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। এই তো, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা বুঝি জীবন মুক্তির এই চেতনাগত সত্য এই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে এই শুভ ভাবনার মধ্য দিয়ে, তাই তো? রাতের শেষে অনন্ত সূর্যোদয় নিশ্চিত করবে, অর্থাৎ এই যুদ্ধ, মহামারী, ব্যক্তিগত এবং সামষ্টিক সংকট, হানাহানি, এগুলো অতিক্রম করে, এই রাত্রি অন্ধকার অতিক্রম করে একটি সুন্দর পৃথিবীর সূর্য, একটি সুচেতনার প্রজ্বলনের ফলে উজ্জ্বল সূর্য, দীপ্তিমান সূর্য, সমুজ্জ্বল ভরে, বলেছে কি সমুজ্জ্বল ভরে শিশির ছুঁয়ে, শিশিরের শরীর ছুঁয়ে আমি বুঝেছি সে যে গভীরতর লাভ হলো, সেরকম একটি প্রাণিত, উজ্জ্বল, পবিত্রতম, ভালোবাসাময় সমাজ প্রতিষ্ঠিত হবে, এটাই কবি প্রত্যাশা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নের ধরনও তোমাদের বলে দিলাম যে ইতিবাচক এবং নেতিবাচক ভাবনাগুলোকে আলাদা করবা টিকার সাহায্যে। এখানে পাঠ পরিচিতি দেওয়া আছে, পাঠ পরিচিতির মাধ্যমে আর আমি যে বক্তব্য দিলাম সেই বক্তব্য থেকে তুমি এটা অনায়াসে আলাদা করতে পারবা। শুনবা, খাতা কলম নিয়ে বসবা, বই নিয়ে বসবা, আলাদা করে ফেলবা, 2টা পেজ খালি লিখবা, ইতিবাচক ভাবনা আর সুচেতনা প্রভাবিত ইতিবাচক ভাবনা আর নেতিবাচক ভাবনা। নেতিবাচকটা স্বীকার করে নিয়ে কবি ইতিবাচক ভাবনার মাধ্যমে, উন্নততর মানব ভাবনার মাধ্যমে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ পৃথিবী, সমাজ প্রতিষ্ঠিত হবে, এটা তিনি প্রত্যাশা করেন। তোমাদের ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের সফলতার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।